সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনে স্বস্তি, বাসে ভাড়া নিয়ে অভিযোগ। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম, মাঠে ফিরতে সময় লাগবে জানালেন চিকিৎসক। মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানি বেড়ে 144, জরুরি অবস্থা জারি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বেইজিংকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুক্রবার সকালটা ঐতিহাসিক। দিনটি শুরু হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে। স্থানীয় সময় সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান ডক্টর ইউনূস। পরে অংশ নেন দ্বিপক্ষীয় বৈঠকে। বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এর মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে। চীনের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সাথে যুক্ত ছিলেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন। পরে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা প্রদান এবং চীনা বিনিয়োগ বাড়াতে বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনূস। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কর্মক্ষম তরুণ প্রজন্ম রয়েছে। তারা যে কোনো চিন্তাভাবনা বা কাজ খুব দ্রুত গ্রহণ করতে পারে, দ্রুত শিখতে পারে। তাই যে কোনো বিনিয়োগ কিংবা প্রযুক্তিগত পরিকল্পনার জন্য বাংলাদেশকে বিবেচনা করা উচিত। 4 দিনের চীন সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা। এই সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবার ঈদ যাত্রার খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করার আনন্দ নিয়ে এখন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন সব বাহনেই বেশ ভিড়। ট্রেনের যাত্রীরা এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই ভ্রমণ করতে পারছেন। ট্রেনে আগাম টিকিটে ঈদযাত্রার 5ম দিন শুক্রবার ঘরমুখো মানুষের ভিড় চোখে পড়ার মতো। কমলাপুর রেল স্টেশনে সকালের দিকে যাত্রী চাপ কিছুটা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা কিছুটা কমে যায়। তবে ঘরমুখো মানুষের চোখে মুখে ঈদের আনন্দের এতটুকু কমতি নেই। ঈদে দাদু বাড়ি যাব, ঈদে অনেক আনন্দ করব। অন্যান্য সময় খুব জ্যাম, উঠতে গেলে অনেক কষ্ট হতো, এখন আর ওইটা নাই। আমরা সবাই মিলে হ্যাপি যাচ্ছি, অনেক টেনশন ফ্রি, ভালো লাগতেছে। যথাসময়ে ট্রেন ছেড়ে গেলেও ফটোশপের মাধ্যমে টিকিট জালিয়াতি, ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণের প্রবণতা দেখা গেছে। বিষয়গুলো দমনে বিশেষ ভূমিকায় রেলওয়ে কর্তৃপক্ষ। ছাড়ার মুহূর্তে অনেক সময় দৌড়ায়, অনেক যাত্রী উঠে যায় ছাদে, কিন্তু আমরা স্টেশনে সর্বোচ্চ নিশ্চিত করছি ছাদ থেকে ছাদের যেন লোক এই পরিবহন করতে না পারে। ফটোশপে এডিট করে কিছু টিকিট আছে, জাল টিকিট, এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি, বেশিরভাগকে বের করে দিছি। 2-1 মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে, তখন তাদেরকে ভাড়া জরিমানা আদায় করে যাত্রার সুযোগ করে দিচ্ছি। এবারের ঈদে সারা দেশে চলাচলকারী 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। বাস যাত্রায়ও নির্বিঘ্নে ঢাকা ছেড়েছেন অনেকে। বাস টার্মিনালগুলোতে যাত্রী উপস্থিতি ছিল স্বাভাবিক। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঢাকা ও আশপাশের জেলা থেকে এবার ঈদে বাড়ি যাবেন প্রায় 1.5 কোটি মানুষ। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। কিছু পোশাক কারখানায় ছুটি হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বাড়ির পথে রওনা হয়েছেন। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রাত্রী মোড় থেকে জয়দেবপুর পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক যানজট মুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্ন যাত্রা করছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা। তবে ঢাকা থেকে এই রুটের বিভিন্ন জেলার পরিবহনের ভাড়া দ্বিগুণ বলে অভিযোগ করেছেন যাত্রীরা। টাকার ভাড়া 400 টাকা নিস। প্রতিবাদ করলে কি কোনো প্রতিবাদ হবে না? তো আর শ্যামলী থেকে ভাড়া হচ্ছে ওদের 250 টাকা, নিচ্ছে 500 টাকা, 150 টাকা ভাড়া 300 টাকা নিচ্ছে। প্লাস আরো গাড়ির মধ্যে খারাপ মানুষ আনছে। আমাদের ব্রিজ ভাড়া আছে 2500 টাকা টোল, তারপরে 8000 টাকা আছে তেল। এখন যাত্রীদের থেকে যদি আমরা 100 টাকা করে বাড়তি ভাড়া না নেই তাহলে তো আমরা যাইতে পারবো না, গাড়ি চালাইতে পারবো না। রাজধানীর সদরঘাট থেকে ভোগান্তি ছাড়া ঈদে ঘরে ফিরছেন যাত্রীরা। পর্যাপ্ত লঞ্চ থাকলেও যাত্রীর চাপ তুলনামূলক কম। যাত্রী সেবায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিসি। যাত্রীদের উপস্থিতিই জানান দিচ্ছে ঈদ ঘনিয়ে এসেছে, কারণ সদরঘাটের এই চিত্র অন্য সময় দেখা যায় না। ঈদ উপলক্ষে সাধারণ সময়ের চেয়ে এখন প্রতিদিন প্রায় 3 গুণ লঞ্চ চলাচল করছে বিভিন্ন রুটে। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অসংখ্য যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারছেন। যাত্রী সেবায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সাধারণত 33টা নৌ রুটে চলাচল করে, কিন্তু ঈদের সময় এই নৌটি 38টা নৌপথে যাত্রীবাহী নৌ চলাচল করে। ঈদের সময় 175টি লঞ্চই চলাচল করে থাকে, এবং স্পেশালি আরও অতিরিক্ত লঞ্চ যেগুলি লঞ্চের ফিটনেস আছে এগুলিকে আমরা স্পেশাল দিই। স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। বাড়িতে বাবা আছে, মা আছে, বোন আছে, যাচ্ছি ঈদের জন্য। ঈদের বন্ধের ছুটিতে যাচ্ছি বাড়িতে, পরিবারের সাথে ঈদ করার জন্য। ঈদ করতে যাচ্ছি, আব্বা আম্মার কবর জিয়ারত করব, এই জন্য যাচ্ছি, নাইলে যেতাম না। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে এখন আর আগের মতো তাদের ব্যবসা হয় না। এই বছরের শুরুতে আজকে একটু বেশি, আর এই কদিন আরো কম ছিল অনেক। হ্যাঁ, একদম বন্ধ ছিল 1 বছর। 26 তারিখ থেকে চালু হয়েছে, 26 তারিখ থেকে। আজকে দুহান গেছে ছাইরা অল্প সামবিং লই, আর একখান আমরা এই জামু অল্প যাত্রীর কেবিন হয় না। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার কর্মস্থলে ফিরবেন, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে সাভারের বিভিন্ন ওয়ার্কশপে লক্কর ছক্কর বাস মেরামতের হিড়িক পড়েছে। রং করে চকচকে করা হচ্ছে ফিটনেসবিহীন এসব যান। এ ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ। প্রতি বছর ঈদের সময় মহাসড়কে বহু পুরানো যানবাহন চলাচল করে। উৎসবের মাসখানেক আগে থেকেই সাভারের আমিনবাজার, বলিয়ারপুর, হেমায়তপুর ও নয়ারহাট সহ বিভিন্ন ওয়ার্কশপে জড়ো করা হয় পুরনো সব গাড়ি। এসব যানবাহনে চলে ঝালাই ও রং করা সহ আনুষঙ্গিক কাজ। ঈদের বাজার ধরতেই এসব গাড়ি প্রস্তুত করা হয় বলে জানান শ্রমিকরা। এই গাড়িটার মধ্যে সম্পূর্ণ নানান ধরনের কাজ আছে, রঙের কাজ আছে, গদির কাজ আছে, বডির কাজ আছে। এখন আমাকে ঈদ সিজন তো সব মিস্ত্রির কাজ একসাথে করতেছে। পুরান গাড়িগুলো মেরামত করতেছে, নতুন বানাচ্ছে। ঈদের সময় রিজার্ভ যাবে, পাটুরিয়াও যাবে, বিভিন্ন জেলায় যাবে, রংপুর, রাজশাহী, খুলনা, যে যেখানে যাইতে পারে। পুরান গাড়িগুলোকে কাজ করা হয়, রিপেয়ারিং করা হয়, এগুলোর কাজগুলো বেশি হয় ঈদের সময়। আমাদের সিটের কাজ, বাসের সিটের কাজ আমরা পুরান নতুন এগুলো বানাই 3-4 দিন আগে কমপ্লিট হবে এগুলা। ঢাকা জেলা পুলিশ অবশ্য জানিয়েছে ঈদে লক্কর ঝক্কর গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট তৎপর থাকবে। ঢাকা জেলা যিনি ডিসি জেলা প্রশাসক মহোদয় আছেন, আমরা ঈদ উপলক্ষে ওনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা পুলিশ সহ মোবাইল কোর্ট করবো। এই সমস্ত গাড়ির বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা হবে ইনশাআল্লাহ। বিশেষজ্ঞদের মতে ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। দীপ্ত বার্তা কক্ষ। পরের প্রসঙ্গে যাচ্ছি। হার্টে রিং পরানোর 4 দিন পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আপাতত তার স্বাস্থ্য ঝুঁকি খুব একটা নেই, তবে বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে, পাশাপাশি মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম। তবে খেলায় ফিরতে পারবেন কিনা বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না। গত 24 মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে অবস্থান করছিলেন তামিম। মাঠে ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরীক্ষা শেষে জানা যায় হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। সেদিনই হার্টে রিং পরানো হয় তাকে। গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যেয়ে হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে, এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত, এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে
রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত 144 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন অনেকে, আর প্রতিবেশী থাইল্যান্ডে নিহত হয়েছে অন্তত 3 জন। এছাড়া ব্যাংককে নির্মাণাধীন 30 তলা একটি ভবন ধসে গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা USGS এর তথ্যমতে শুক্রবার দুপুরে স্থানীয় সময় বেলা 12:50 মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে। 6.4 মাত্রার পরবর্তী কম্পন 11 মিনিট পর অনুভূত হয়। ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন শহরে ভবন ধসে পড়েছে। ইয়াঙ্গুন মান্দালয় এক্সপ্রেসওয়ের একটি রেল সেতু ও একটি সেতু ধসে পড়েছে। বিবিসি জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারের 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি 30 তলা ভবন ধসে পড়েছে। এই ভূমিকম্প থাইল্যান্ড ছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিম চীনে অনুভূত হয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত, বার্তা কক্ষ। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদকে ঘিরে অনেকেই এখন ছুটছেন প্রসাধনী কিনতে। পাশাপাশি অনলাইনেও এই পণ্যের বেচা বিক্রি বেশ জমজমাট। মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিনছেন বিভিন্ন পণ্য। সৌন্দর্য সচেতন অনেক নারী পুরুষই এখন ঝুঁকছেন প্রসাধনী ব্যবহারে। উৎসব পার্বণ ঘিরে তাই প্রসাধন সামগ্রীর চাহিদা অনেকটা বেড়ে যায়। আসন্ন ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে এখন প্রসাধন সামগ্রীর দোকানে ঢু মারছেন অনেকে, বিশেষ করে নারীরা। তাদের পছন্দের মধ্যে রয়েছে ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার, আইলাইনার, মাস্কারা ও লিপস্টিক সহ নানা নামের পণ্য। আমি জামা কিনবো আর লিপস্টিক কিনবো। পোশাকের সাথে ম্যাচিং করে মানে অর্নামেন্ট যা থাকে ওটা কিনছি। আর দেখি কসমেটিকের ভিতর যা টুকটাক অনেক কিছু নেওয়া আছে, কসমেটিক্স। এখন পারফিউম নেওয়ার জন্য আসছি। আমি হালকা পাতলা মেয়ের জন্য কি কসমেটিক কিনেছি, মেকআপ কিনেছি। পিছিয়ে নেই পুরুষেরাও। ফেস ওয়াশ ও নানা প্রকার লোশন সহ বেশ কিছু পণ্য চাহিদার শীর্ষে। অত্যাধুনিক যুগ হয়ে গেছে, মডার্ন যুগে। এখন ছেলেরাও ফেস ওয়াশ ইউজ করছে, সিরামও ইউজ করছে। কিন্তু মূলত দেশি প্রোডাক্টই ইউজ করতে আর কি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। ঈদকে কেন্দ্র করে প্রসাধনী কোম্পানিগুলো দিচ্ছে মূল্য ছাড়। বিক্রেতারা বলছেন এবছর বেচা বিক্রি তুলনামূলক কম। এবার চিত্র তো ভালো না, জিনিসের দাম একটু বাড়াতে কম কিনতেছে, একদম কম কিনতেছে। তবু এবার একটু কম হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য বছরের চাইতে একটু কম, কারণ এবার সবাই আমরা জানি যে অর্থনৈতিক একটু সংকট আছে। যেটা ভালো লাগে আমি সেটা কিনবো, ওরকম না। এখন মানুষ ঘরে বসে বসে অনলাইনে দেখতেছে, অর্ডার দিতেছে, বাসায় যেয়ে পাইতেছে। ঈদ কেন্দ্রিক কেনা বেচা বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আদালতে মেয়র ঘোষণার রায় নিয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মন্তব্য করেন তিনি। গতকাল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। প্রায় 5 বছর আইনি লড়াইয়ের পর রায় পেয়েছি আমার পক্ষে এবং আমি ন্যায় বিচার পেয়েছি। অনেকে হয়তো মনে করছে যে 5ই আগস্ট 2024-এর পর এই মামলাটি দায়ের হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের মাঝে এখন পর্যন্ত 96,67,00,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আরও জানান, এই অনুদান 6,341টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে 37,25,00,000 টাকা 745 জন শহীদ পরিবারের মাঝে এবং 59,41,00,000 টাকা 5,596 জন আহত ব্যক্তিকে প্রদান করা হয়েছে। এ সময় মিথ্যা তথ্য দিয়ে অনেকে সহায়তা নেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্নিগ্ধ।
আমরা যখনই এই রকম কোনো কেস আমরা পাই তখনই আমরা সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি। এটি আসলে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগটি নিতে হবে যাতে এই তালিকাটি একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয়, যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। এবারে রমজানে সুলভে প্রাণীজ পণ্য বিক্রি কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া মিলেছে। এসব পণ্য কিনতে ভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এই পর্যন্ত ৮ লাখ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই সেবা পৌঁছে দেওয়া হয়েছে, যার মধ্যে সিংহভাগ পণ্যই সরবরাহ করেছে কাজী ফার্মস। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের লাগোয়া মাঠে শুক্রবার সকাল ৭টা বাজার আগেই আসতে শুরু করে ডিম, দুধ ও মাংসবাহী বিভিন্ন ট্রাক ও কাভার্ড ভ্যান। এ সময় সরবরাহ করা পণ্যের গুণগত মান যাচাই করে দেখেন প্রাণী সম্পদ কর্মকর্তারা, যেখানে ২৭ মার্চ পর্যন্ত ২৬ টন ড্রেসড ব্রয়লার ও ৬ লাখ টন ডিম সরবরাহ করে কাজী ফার্মস। এই মাসব্যাপী প্রজেক্টে মোটামুটি কাজী ফার্মস থেকে প্রতিদিন ১ টন করে মুরগি পেয়েছি। এছাড়া অন্যান্য প্যারাগন, সিপি তাদের কাছ থেকে এসেছে। তো সেই চাহিদা অনুযায়ী পুরোপুরি দেওয়া গেছে এটা বলা যায় না, বাট এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে গিয়েছে এবং মার্কেটে আমরা যেটা ফিল করেছি যে যথেষ্ট ইম্প্যাক্টও ছিল এটা। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, খামারবাড়ি মোড় সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায় এসব পণ্য কিনতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন। মুরগির দাম অনেক বেশি, ৩২০ টাকা দিন, এখান থেকে ২৫০ টাকা। বাইরে থেকে এখানে মুরগিগুলো ভালো, আমি আসছি এখন পাবো কিনা জানি না। প্রতিটা বাজারের মধ্যে এরকম গাড়ি থাকলে ওই বাজারের দোকানগুলোর দাম কমবে। ঘণ্টা খানেকের মধ্যে পণ্য শেষ হয়ে যাওয়ায় কেউ কেউ ক্ষোভ জানান। এমন উদ্যোগ সারা বছর চালু রাখার দাবি জানান কেউ কেউ। মুরগি কতক্ষণ পরে আবার শেষ হয়ে যাবে, শুধু থাকে ডিম আর দুধ। অনেক সময় দুধও শেষ হয়ে থাকে, ডিমটা থাকে। তো মানুষ, এতগুলো মানুষ এই রোদের মধ্যে কষ্ট করে যদি দাঁড়ায় মাল না পায় তাহলে ব্যর্থতা। কিন্তু ওনাদের মালগুলো খুবই ভালো। ৯টার সময় গাড়ি আসে, যদি এখন 10টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে পাবলিকে কি করবে বলেন। এই কার্যক্রমের ফলে সারা দেশে মাংস, ডিম, দুধের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। বাজারে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে স্থিতিশীল রাখা এবং মানুষের চাহিদার সাথে সমন্বয় রেখে জনমানুষের মাঝে এই মন্ত্রণালয়, অধিদপ্তর এবং আমাদের যারা বড় বড় কোম্পানি আছে, প্রান্তিক খামার আছে, সবাই অ্যাকচুয়ালি এই কাজে অংশগ্রহণ করে। ড্রেস ব্রয়লার একটা স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া, এটা জনগণের মধ্যে সচেতন সৃষ্টি হয়েছে। এই সচেতন সৃষ্টির একটা দিক, বাজার স্থিতিশীলতা একটা দিক, দুইটা বিষয় কিন্তু আমাদেরকে এই কার্যক্রমের ফলে সাকসেস হয়েছে। রাজধানীর ৫১টি পয়েন্ট থেকে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ৬৫০ টাকা মূল্যে ১ কেজি গরুর মাংস, ৮০ টাকা দামে ১ লিটার পাস্তুরিত দুধ ও ১০০ টাকা দামে ১ ডজন ডিম কিনতে পারছেন ক্রেতারা। গত ২৮ ফেব্রুয়ারি এই কর্মসূচি চালু করে সরকার। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল ও আকাশপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে ২৪ ঘন্টায় নতুন করে আরও অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট ৫০,২০০ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো সাহায্য গাজায় প্রবেশ করেনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানায়, উদ্ভূত পরিস্থিতিতে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৬ জন নিহত হন। খেলার খবর। ঈদের পর ভুটানের লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ৬ জন নারী ফুটবলার। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার জন্য এ মাসের দ্বিতীয় সপ্তাহে ছাড়পত্র পেয়েছিলেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভিন। এবার আরও ৪ নারী ফুটবলারকে ছাড়পত্র দিয়েছে বাফুফে। তারা হলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া এবং সাবিনা খাতুন। ৪ জনকেই নিচ্ছে ভুটান প্রিমিয়ার লিগের ৫ বারের চ্যাম্পিয়ন পারো এফসি। ৬ এপ্রিল ভুটানের বিমানে ওঠার কথা রয়েছে তাদের। শেষ করব দীপ্ত সংবাদ।
যাবার আগে এই শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনে স্বস্তি, বাসে ভাড়া নিয়ে অভিযোগ। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম, মাঠে ফিরতে সময় লাগবে জানালেন চিকিৎসক। মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানি বেড়ে 144, জরুরি অবস্থা জারি। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।